শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশে বায়ু দূষণের কারণে প্রতি মিনিটে 2 শিশু মারা যায়, মূল দায় গৃহস্থালী দূষণের। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর দাবি করলেন, জুলাই আন্দোলনের সময় ছাত্রদের হয়ে পুলিশের দিকে গুলি চালায় সেনাবাহিনী। খাদ্য অপচয়ে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ বাংলাদেশ। বছরে অপচয় হয় মাথাপিছু 82 কেজি। মুক্তিযুদ্ধের স্বীকৃতি না থাকায় জুলাই ঘোষণায় স্বাক্ষর করবে না সিপিবি, বাসদ সহ 4 বাম দল। নিজেদের ইচ্ছা পূরণ না হওয়ায় স্বাক্ষর করবে না এনসিপি। নিয়ন্ত্রণে আনা যায়নি চট্টগ্রামে কারখানার আগুন, ভবন ধসের শঙ্কা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বায়ু দূষণের কারণে 2021 সালে দেশে 5 বছরের কম বয়সী 19,000-এর বেশি শিশু মারা গেছে। প্রতি ঘন্টায় মারা গেছে 2 শিশু। জলবায়ু পরিবর্তন ও জ্বালানি রূপান্তর নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষণা গোষ্ঠী জিরো কার্বন অ্যানালিটিক্সের এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। স্ট্রাকচারাল ডিপেন্ডেন্সিস পারপিচুয়েট ডিসপ্রপোর্শনেট চাইল্ডহুড হেলথ বার্ডেন ফ্রম এয়ার পলিউশন শীর্ষক গবেষণা প্রতিবেদনটি বুধবার প্রকাশিত হয়। প্রতিবেদনে বায়ু দূষণের 2টি প্রধান উৎস চিহ্নিত করা হয়েছে: গৃহস্থালী ও বাইরের পরিবেশের বায়ু দূষণ। বাংলাদেশে বায়ু দূষণজনিত বেশিরভাগ শিশু মৃত্যুর জন্য গৃহস্থালী উৎসকে দায়ী করা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, রান্নার ক্ষেত্রে পুরোপুরি পরিবেশ বান্ধব জ্বালানির রূপান্তর ঘটানো গেলে বাংলাদেশে প্রতি বছর 16,264 শিশুর মৃত্যু রোধ করা যেত। বাংলাদেশে নিউমোনিয়া জাতীয় শ্বাসযন্ত্রের রোগে 5 বছরের কম বয়সী শিশুদের যত মৃত্যু হয়, 40% বেশি ক্ষেত্রে বায়ু দূষণ দায়ী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের রক্ষা করতে সেনাবাহিনী পুলিশের দিকে পাল্টা গুলি করেছিল বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে 16 অক্টোবর বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চিফ প্রসিকিউটর একথা বলেন। মানবতা বিরোধী অপরাধের একটি শর্ত হচ্ছে সেখানে সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক অথবা সামরিক কর্তৃপক্ষের সম্পৃক্ততা থাকতে হয়। উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানে এটি সম্পূর্ণরূপে করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হয়েছিল। চিফ প্রসিকিউটর বলেন, যদিও সেনাবাহিনী এক করেনি সেভাবে, সেনাবাহিনী ছাত্রদের সেভাবে হত্যা না করার ব্যাপারে মিটিং করে ডিসিশন নিয়েছে। তারা দাঁড়ায়নি, তারা বলেছে আমরা করব না। শেষের দিকে সেনাবাহিনীর সঙ্গে ছাত্র জনতা একাকার হয়ে গেছে। মিরপুরের একটা জায়গায় দেখা গেছে ছাত্রদের রক্ষার জন্য সেনাবাহিনী পাল্টা গুলি করেছে পুলিশের দিকে। খাদ্য অপচয় সূচকের 2024 সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী প্রায় 100 কোটি মেট্রিক টন খাদ্য অপচয় হয়েছে, যা মোট উৎপাদিত খাদ্যের প্রায় 19%। জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা বলছে, 2024 সালে বাংলাদেশের মাথাপিছু খাদ্য অপচয়ের পরিমাণ 82 কেজি। পরিমাণের হিসেবে পৃথিবীতে সবচেয়ে বেশি খাদ্য অপচয় হয় চীনে। দেশটির অধিবাসীরা প্রতি বছর 10,86,67,369 টন খাবার অপচয় করেন, যা মাথাপিছু গড়ে 76 কেজি। এরপরেই ভারতের নাগরিকরা বছরে 7,81,92,338 টন খাবার নষ্ট করেন। মাথাপিছু ভারতীয়রা বছরে 55 কেজি খাবার নষ্ট করে। তালিকায় এরপরের নামগুলো হলো পাকিস্তান, নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মিশর, ইন্দোনেশিয়া, বাংলাদেশ এবং মেক্সিকো। বাংলাদেশিরা বছরে 1,41,01,956 টন খাবার নষ্ট করে। মাথাপিছু খাদ্য নষ্টের পরিমাণ 82 কেজি। দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান বছরে মাথাপিছু 130 কেজি খাবার অপচয় করে। মাথাপিছু খাবার অপচয়ের হিসাব করলে দক্ষিণ এশিয়ার পর্যটক নির্ভর মালদ্বীপ সর্বোচ্চ 207 কেজি খাদ্য অপচয় করে, আর সর্বনিম্ন 19 কেজি খাদ্য অপচয় করে ভুটানের মানুষ। সাড়ে 3 দশক বাদে বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তাতে 69.83% ভোট পড়েছে বলে জানিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।
তিনি জানিয়েছেন, নির্বাচনে মোট ভোটার ছিলেন 28,909 জন শিক্ষার্থী, যাদের মধ্যে ভোট দিয়েছেন 20,187 জন। এদিন সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত 9টি ভবনে 17টি হলের কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। বড় ধরনের গোলযোগ ছাড়াই অনুষ্ঠিত এই নির্বাচনের ফল গণনার প্রক্রিয়ায় আছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, ভোট গণনার ক্ষেত্রে প্রথম ধাপে ব্যালট বাক্স খুলে আলাদা রঙের ব্যালটগুলোকে 100টি করে বান্ডেল করা হবে। দ্বিতীয় ধাপে ব্যালট মেশিনে দেয়া হবে এবং তৃতীয় ধাপে 43 সদস্যের একটি বিশেষজ্ঞ দল পুনরায় প্রাপ্ত ফল যাচাই করবেন। এরপর ফল ঘোষণা করা হবে। এদিকে রাকসু নির্বাচন ঘিরে নানা অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি ও সাধারণ সম্পাদক প্রার্থী। তাদের অভিযোগ, নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির অস্ত্র মজুত করেছিল। ছাত্র শিবির সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের ভোট না দিতে হুমকি দিয়েছে। এছাড়া একটি কেন্দ্রে 1 ঘন্টা ভোট বন্ধ থাকার কথা উল্লেখ করে জাল ভোটের আশঙ্কাও জানিয়েছেন ছাত্র দলের প্রার্থীরা। রাষ্ট্র সংস্কারের সুপারিশ ও অঙ্গীকারনামা সম্বলিত জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করার কথা পূর্ণ ব্যক্ত করেছে বাম ধারার 4 দল। বিদ্যমান সংবিধানের 4 মূলনীতিকে বাদ দেওয়া, অঙ্গীকারনামায় মৌলিক অধিকার পরিপন্থী ও স্বাধীনতার ঘোষণা বাদ দেওয়া সহ 7 কারণে তারা সনদে স্বাক্ষর না করার কথা বলেছে। 16 অক্টোবর বৃহস্পতিবার পল্টনের মুক্তি ভবনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী ও বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদের যৌথ সংবাদ সম্মেলনে তারা কারণগুলো তুলে ধরেছে। দলগুলোর তরফে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তিতে প্রকারান্তরে অস্বীকার করা হয়েছে এই সনদে। আদালতে প্রশ্ন করা যাবে না এমন বিষয়ে অঙ্গীকার করে সনদে স্বাক্ষর করা তাদের পক্ষে সম্ভব নয়। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না এনসিপি। 16 অক্টোবর সকালে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জুলাই সনদে কোনো ছাড় নয় উল্লেখ করে তিনি বলেন, আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয়তায় অংশ নেবে না এনসিপি। এর আগে বুধবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো জাতির কাছে অস্পষ্ট থাকে, তাহলে জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে আমরা যেটা অর্জন করতে চাই সেটাকে অর্জন হিসেবে সামনের দিকে প্রাপ্ত হওয়া থেকে অনিশ্চিত থেকে যাবে। এই কারণেই আমরা জুলাই সনদে স্বাক্ষর করব কিনা সে বিষয়গুলো বিবেচনাধীন রেখেছি। মূল বেতনের 20% ন্যূনতম 3,000 টাকা বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 5% ন্যূনতম 2,000 টাকা দিতে রাজি সরকার। তবে শিক্ষক কর্মচারীরা বলছেন তারা এটি মানবেন না। তাদের দাবি এবছর 10% হারে বাড়ি ভাড়া এবং আগামী অর্থ বছরে আরো 10% হারে তা বাড়ানোর নিশ্চয়তা। আন্দোলনকারী শিক্ষক কর্মচারীদের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরের পর সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আবরারের সঙ্গে সাক্ষাৎ করেন। তারপর সাংবাদিকদের কাছে সরকারের অবস্থান জানান উপদেষ্টা। দাবি আদায় না হওয়ায় যমুনা অভিমুখে মার্চ করার ঘোষণা দিয়েছিলেন শিক্ষকরা। পরে যমুনা অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তার পরিবর্তে অনশনে বসবেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষক প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসেন আজিজি। তিনি বলেন, আমরা মার্চ টু যমুনা কর্মসূচি পালন করতে চেয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে আমাদের সরলতার সুযোগে একটি চক্র বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এতে হিতে বিপরীত হতে পারে। তাই আমাদের দাবি মানা না হলে আমরা আমরণ অনশনে যাব। দাবি আদায়ের আগে ফেরার কোনো সুযোগ নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষালয়টির সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। পাশাপাশি কালীপূজার অনুমতি ও মন্দির প্রতিষ্ঠার দাবিতে তারা স্মারকলিপি দিয়েছেন। তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন ও ছাত্র ফ্রন্টের নেতারা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ এবং পূজা আয়োজনে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসের শান্ত চত্বরে সমাবেশ করেন বিক্ষুব্ধরা।
এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে যান, যেখানে উপাচার্যের দপ্তরে তারা স্মারকলিপি দেন। সমাবেশে বলা হয়, কালী পূজা উদযাপনের অনুমতি চেয়ে প্রক্টরের সঙ্গে কথা বলতে গেলে তিনি মৌখিক অনুমতি দেন। পরে আনুষ্ঠানিক অনুমতি চাইলে নিরাপত্তার দোহাই দিয়ে সেই অনুমতি দেওয়া হয়নি। বক্তারা অভিযোগ করেন, আনুষ্ঠানিক অনুমতি চাওয়ার দিন প্রক্টর তাজাম্মুল হক বলেন, কালী পূজা তো উত্তর ভারতের পূজা। এরপর শিক্ষার্থীরা উপাচার্য রেজাউল করিমের কাছে গেলে তিনি বলেন, ক্যাম্পাসে নতুন কোনো পূজার ট্রেডিশন শুরু করতে দেওয়া যাবে না। দুই দশকের মধ্যে এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষার সবচেয়ে কম পাশের হার রেকর্ড হয়েছে। 2005 সালের এইচএসসিতে পাশের হার ছিল 59.16%। এরপর থেকে প্রায় প্রতি বছরই পাশের হার বেড়েছে বা সামান্য কম বেশি হয়েছে, কিন্তু এবার তাতেও বড় ধাক্কা লেগেছে। 21 বছর পর শিক্ষার্থীদের ফলাফলে এক প্রকার ধস নেমেছে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার হয়েছে 57.12%, যা গত বছরের তুলনায় প্রায় 19% কম। অর্থাৎ এবছর প্রায় 43% পরীক্ষার্থী পাশ করতে পারেননি। শুধু পাশের হার নয়, জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বিপুল পরিমাণে কমেছে। গত বছর জিপিএ 5 পেয়েছিলেন 1,31,376 জন, তার আগের বছর পেয়েছিলেন 78,521 জন, কিন্তু এবছর সেই সংখ্যা নেমে এসেছে 63,219 জনে। বৃহস্পতিবার এইচএসসির ফল প্রকাশ করা হয়। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে এবছর পরীক্ষায় অংশ নিয়েছিলেন 10,47,242 জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছেন 5,98,166 জন। একই সঙ্গে মাদ্রাসার আলিম ও কারিগরির এইচএসসি ভোকেশনাল, বিএম ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়। আগুন লাগার পর প্রায় 7 ঘন্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা যায়নি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানার আগুন। রাত 9টার দিকেও কারখানা ভবনের উপর কয়েকটি তলায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। এই অবস্থায় ফায়ার সার্ভিসের 15টির সঙ্গে নৌবাহিনীর 5টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে। সব মিলিয়ে এখন 20টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। 7 তলা ভবনটির উপরের তলাটি কারখানার গুদাম হিসেবে ব্যবহৃত হতো বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। সেখানে সুতা ও কাপড় জাতীয় জিনিসপত্র থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম। তবে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার পর ঘটনাস্থলে গিয়ে 2 ডজনের মতো ব্যক্তিকে ভবন থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ মামলায় আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড চেয়েছেন তিনি। 16 অক্টোবর বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই আবেদন করেন চিফ প্রসিকিউটর। আজ এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। যুক্তিতর্ক উপস্থাপনের শেষ পর্যায়ে চিফ প্রসিকিউটর এই মামলার 2 আসামির মৃত্যুদণ্ড চান। এই মামলায় 3 জন আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বাইরেও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রয়েছেন। মামুন নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার হিসেবে জবানবন্দি দিয়েছেন। ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, তাঁরা মনে করেন সাবেক আইজিপি মামুন ঘটনা সম্পর্কে পূর্ণ সত্য প্রকাশ করেছেন জবানবন্দিতে। তার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা ট্রাইব্যুনাল বিবেচনায় নেবেন। 71-এর আকাশ যুদ্ধের অকুত ভয় যোদ্ধা ঐতিহাসিক অপারেশন কিলো ফ্লাইটের সদস্য ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ বীর উত্তম মারা গেছেন। 16 অক্টোবর বৃহস্পতিবার সকাল 8টায় গুলশানের বাসায় তার মৃত্যু হয় বলে তার ছেলে ক্যাপ্টেন তাপস আহমেদ জানিয়েছেন। শাহাবুদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল 77 বছর। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ ছিলেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একজন বৈমানিক। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য হাতে গোনা যে কয়জন বেসামরিক ব্যক্তি বীর উত্তম খেতাব পেয়েছেন, তিনি তাদেরই একজন। বিমান বাহিনী সদর দপ্তরের এক বার্তায় জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকাল 4:45টায় বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসারে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা। পরে
ফরিদপুরের গ্রামের বাড়িতে তাকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।